নিউ ইয়র্কে নতুন ইতিহাস, প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। মেয়র হলেও একাধিক চ্যালেঞ্জের মুখে জোহরান মামদানি পারবেন কি সামাল দিতে? এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান সুদানের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিশ্বের আলোচিত শিরোনামগুলো। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সহকর্মী মীর ফজলে রাব্বি। আমরা প্রথমেই চলে আসি নিউ ইয়র্কের মেয়র ইস্যুতে। আমরা সবাই জানি যে মামদানি জ্বরে কাঁপছে পুরো বিশ্ব এই মুহূর্তে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তো কিভাবে এই জোহরান মামদানির উত্থান একটু বলবেন আমাদের? মামদানির জয়ের বিষয়টি আসলে অভূতপূর্ব একটি বিষয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে, তো অবশ্যই বিশেষ করে আধুনিক ইতিহাসে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট, যিনি বলা হচ্ছে বর্ণবাদকে উস্কে দিচ্ছেন এবং হোয়াইট সুপ্রিমেসির যে বিষয়টা সেটা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিস্তৃত হচ্ছে, সেই সময়ে জোহরান মামদানির জয়, তাও আবার ডেমোক্রেটিক শিবির থেকে, এটি আসলে যুক্তরাষ্ট্রের গতানুগতিক যে রাজনৈতিক ধারা তার মধ্যে একটি পরিবর্তনের আভাস দিলেন আসলে জোহরান মামদানি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত যে নিয়ামকগুলো ধরা হচ্ছে, এর মধ্যে অন্যতম হচ্ছে তরুণদের ভোট। তিনি তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তরুণ যারা ভোটাররা ছিলেন তারা মামদানির যে ভোটের আগে যে প্রতিশ্রুতি এবং নিউ ইয়র্কের জনবান্ধব এবং চিকিৎসা বান্ধব এবং একই সাথে যারা শ্রমিক শ্রেণী তাদের প্রতিনিধিত্ব হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে তরুণদের মাঝে একটি কাঁপুনি ধরিয়ে দিতে পেরেছিলেন মামদানি। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে সবচেয়ে বেশি আগাম ভোটের যে রেকর্ডটা নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশন, আসলে সবকিছু মামদানির পক্ষেই ছিল বলা যায়। এবং এই অনুকূল পরিস্থিতিতে তিনি পেয়েছেন নিউ ইয়র্কের ভৌগোলিক এবং ডেমোগ্রাফিক কিছু, যেটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কারণ নিউ ইয়র্ক এমন একটি শহর যেখানে যেমন চাইনিজরা আছেন, ইন্ডিয়ানরা আছেন, পাকিস্তানিরা আছেন এবং এশিয়ার অনেক নাগরিক নিউ ইয়র্কে থাকেন। এবং মামদানি কিন্তু জয়ের পরেও বলেছেন যে নিউ ইয়র্ক সিটি তাদেরই থাকবে যারা এই সিটিটা বিল্ড করেছে, এবং তার দাবি নিউ ইয়র্ক বিল্ড করেছে ইমিগ্রেন্টসরা। এবং এই যে তার কিছু ইমিগ্রেন্টসদের পক্ষ নিয়ে মামদানির কিছু জোরালো মন্তব্য এবং ইমিগ্রেন্টসদের সাথে নিয়ে তার যে পথ চলা, আপনি জানেন যে 5 জনের যে একটা নারী সদস্যের টিম মামদানি গঠন করেছেন, সেখানেও কিন্তু ইমিগ্রেন্টস আছেন। একজন লীনা খান, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। সুতরাং নিউ ইয়র্ক সিটিতে ইমিগ্রেন্টসদের প্রতিনিধি হিসেবে জোহরান মামদানি নিজেকে অদ্বিতীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে ইমিগ্রেন্টসদের দেখভালের জন্য আমার চেয়ে ভালো প্রার্থী আর কেউ নেই। এবং যেহেতু এখানে ইমিগ্রেন্টদের সংখ্যা অনেক, সেহেতু তার ভোটারের সংখ্যাটাও অনেক বেশি ছিল। তার মানে ডানপন্থী বা রিপাবলিকান প্রার্থীর যে সমর্থক ছিল না, সেটাও কিন্তু না। অ্যান্ড্রু কুমো যিনি, তিনি কিন্তু 41% ভোট পেয়েছিলেন। সুতরাং মামদানি যে একজন নিরঙ্কুশ জয় পেয়েছেন সেটাও বলা যাবে না। তবে যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, 50%-এর বেশি ভোট পেয়েছেন, সুতরাং নিউ ইয়র্ক সিটির সকল দেখভালের দায়িত্ব এখন তার কাছে। আপনি বলতে চাচ্ছেন যে একটা ভিন্ন ধারার প্রচারণার মাধ্যমে এই জয় এসেছে জোহরান মামদানির। আমরা এরপরে যেটি জানতে চাই আপনার কাছে, যে জোহরান মামদানি অনেক উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছেন তার ভোটারদেরকে, এবং তার সাধারণ ভোটাররা যাদের কথা আপনি বললেন, তারা পুরোপুরিভাবে তার উপর আস্থা রেখেছেন, যার ফলশ্রুতিতে এই জয়। তার এই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হলে তাকে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? জয়ের পরবর্তীতেই ট্রাম্প সেটি বলেছেন যে ইটস বিগিন। তো আমরা ধরেই নিতে পারি যে ট্রাম্পের তরফ থেকে এক ধরনের অসহযোগিতা থাকবে এখানে। তো সেই ক্ষেত্রে এগুলোকে কিভাবে উতরে যাবেন জোহরান মামদানি? নিঃসন্দেহে অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কেননা ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল চাপ, এর সাথে রয়েছে কর্পোরেট লবি এবং স্থানীয় ইসরায়েলপন্থীদের চাপ। সব মিলিয়ে ত্রিমুখী একটি ঝড় মোকাবেলা করতে হবে মামদানিকে। বিশেষ করে চিকিৎসা সেবা সে উন্নয়ন করবে, সে বিনামূল্যে ট্রান্সপোর্টেশন, এরপরে বাড়ি ভাড়া কমানো, এই প্রতিশ্রুতিগুলো আসলে সহসাই বাস্তবায়ন করা আসলে জোহরান মামদানির পক্ষে সম্ভব হবে না। তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা থেকে হয়তো কিছুটা তিনি
আদায় করে নিতে পারবেন বা ওই প্রতিশ্রুতি অনুযায়ী সে বাস্তবায়ন করতে সক্ষম হবেন, কিন্তু সবগুলোর ক্ষেত্রে আসলে এটি হবে না। কেননা এখানে ফেডারেল একটা চাপ ডোনাল্ড ট্রাম্প দিয়ে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে আগেই দিয়ে রেখেছিলেন এই হুমকিটা, যে জোহরান মামদানি যদি মেয়র নির্বাচিত হন তাহলে তিনি ফেডারেল বাজেট যেটি সেটি আটকে দেবেন, এখানে কিছুটা কমিয়ে দিবেন। হ্যাঁ, কিছুটা কমিয়ে দিবেন এবং আটকেও দিতে পারেন। আটকেও দিতে তার পারেন। সাংবিধানিক জায়গা থেকে এখানে কিছু ত্রুটি এবং কিছু বিতর্ক আছে, আসলে তিনি সেই ক্ষমতা রাখেন কিনা। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করতে পটু। মানে নিশ্চিতভাবে বলা যায় যে উনি বাধার সম্মুখীন হবেন। হ্যাঁ, বাধার সম্মুখীন অবশ্যই হবেন। ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন তিনি মামদানিকে অল্প স্বল্প সহায়তা করবেন, এবং এই অল্প স্বল্প বলতে আসলে তিনি স্পেসিফিক্যালি কি বুঝিয়েছেন তিনি সেটি পরিষ্কার করেননি। তবে তিনি এটি বুঝিয়েছেন যে মামদানিকে তিনি পূর্ণাঙ্গ সমর্থন বা পূর্ণাঙ্গ সহযোগিতা দিচ্ছেন না। জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে বলেছেন যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তিনি কি করবেন, তিনি বলেছিলেন তাকে গ্রেফতার করবেন। তো এই বিষয়টা একটু তিনি এই কথা বলেছেন। আবার নেতানিয়াহু কিন্তু জোহরান মামদানি যেদিন নির্বাচিত হলেন তার ঠিক আগের দিন নেতানিয়াহু বলেছেন যে যদি জোহরান মামদানি নির্বাচিত হয় তাহলে আমি নিউ ইয়র্ক সফরে কখনোই যাব না। সুতরাং তিনি এমন একজন লোক এই কথা বলছেন যার নামে বিশ্বের বেশিরভাগ দেশে গ্রেফতারি পরোয়ানা আছে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি ছাড়াও স্থানীয় ইসরায়েলিদের যে একটা বড় হুমকি, সেখানে উস্কানি দিচ্ছেন আসলে ইসরায়েলের মন্ত্রী নাম। তার মানে আমরা সহজেই ধরে নিতে পারি যে মামদানির পথ চলাটা সহজ হবে না, মোটেও সহজ হবে না। এবং এর সাথে আরেকটি বিষয় অবশ্যই থাকবে, সেটি হচ্ছে যারা ইহুদি না এবং নন ইহুদি নর্মাল আমেরিকান ধনাঢ্য শ্রেণী, তাদের কর প্রতিযোগিতা নিয়েও হচ্ছে একটি বিতর্ক রয়েছে। মামদানি চাইছেন যে ধনাঢ্য শ্রেণীদেরকে করের বোঝাটা একটু বাড়িয়ে দিয়ে যারা শ্রমজীবী শ্রেণী এবং লেবার গোষ্ঠী তাদেরকে একটু সুবিধা করে দিতে। তবে সেক্ষেত্রে মামদানি কতটুকু সুবিধা করতে পারবেন সেটি নিয়ে আসলে সবাই শুনবে। ধন্যবাদ আপনাকে। এবার আসি অন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটি এই মুহূর্তে অনেক বেশি আলোচিত, সুদানের ইস্যুতে। তো সুদানে যে বছরকাল ধরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তাদের সেনাবাহিনী এবং প্যারামিলিটারির মধ্যে, তো এই যে এই সংঘর্ষ মধ্য দিয়ে যে হাজার 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 মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তো এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তো সেই প্রস্তাব আমরা জানি যে ইতিমধ্যে সুদানের সেনাবাহিনী সেটি প্রত্যাখ্যান করেছেন। তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে? পরিস্থিতি আসলে সুদানের পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে যদি আমি বলি একটু বেশি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখানে মধ্যস্থতার প্রস্তাব জানিয়েছেন ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই সুদান ইস্যুতে অত বেশি জড়িত ছিল না। এবং এ কারণেই আমরা দেখব যে সুদানের যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সুদানের যে গণহত্যা, এটি নিয়ে পশ্চিমা বিশ্ব এবং বিশ্ব গণমাধ্যমের যে একটি নীরব ভূমিকা, তার অন্যতম কারণ হচ্ছে এখানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সরাসরি সংযুক্ত না থাকা। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। যেখানে হচ্ছে তাদের সরাসরি কোনো স্বার্থ নেই, ভৌগোলিকভাবে তারা হচ্ছে সংযুক্ত না, এবং যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের অনেক দেশের নাগরিক সুদানকে তারা চেনেও না ঠিক মতো। সুতরাং সেই জায়গা থেকে সংবাদ মাধ্যমগুলো তারাও ওই জায়গাতে খুব একটি কাভারেজ যে করা এবং ওই নিউজগুলো যে বিশ্বের কাছে তুলে ধরা, তার প্রয়োজনীয়তা তারা খুব একটা মনে করেননি, যতটা তারা মনে করেছেন গাজা এবং ইউক্রেন ইস্যুতে। কারণ এখানে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের যে সম্পৃক্ততা তা আরো অনেক বেশি ছিল। আর পরিস্থিতি এখন যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে আরএসএফ কে নির্মূল করতে সেনাবাহিনী আসলে তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং এই প্রস্তুতির অংশ হিসেবে মানে তাদের যে প্যারামিলিটারি যে সংগঠনটি আছে, যাদের বিরুদ্ধে গত সপ্তাহে একদিনে 2000 মানুষ হত্যা করার অভিযোগ উঠেছে, সেই ভয়ঙ্কর সেই গোষ্ঠীটিকে নির্মূল করতে কিন্তু সেনাবাহিনী তৎপর হয়ে উঠছে আরো বেশি। যদিও আরএসএফ এর নিয়ন্ত্রণে কিন্তু সুদানের বড় একটি অংশ এখন তারা পশ্চিমাঞ্চলের একটি অংশ, এবং এই পশ্চিমাঞ্চলের এই অংশের যে আলফাশার যে সেনাঘাঁটি, আলফাশার সেনাঘাঁটিটা ছিল সুদানের সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি। 2023 সাল থেকে লাগাতার চলছে এই সংঘর্ষ, কিন্তু গত সপ্তাহে এই আলোচনাটা খুব বেশি মিডিয়া বা বিশ্ব গণমাধ্যমে উঠে আসে, কারণ হচ্ছে আল ফাশার যে সেনা ঘাঁটিটি সেটা হচ্ছে সুদানের সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি ছিল, এবং এই ঘাঁটিটি দখল করে নেওয়ার পরে আল ফাশারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আরএসএফ এর সদস্যরা।
এবং এই জায়গা থেকে আসলে এখন তাদের যে যুদ্ধের প্রস্তুতি, সেই প্রস্তুতি কোন দিকে গড়ায় এবং এই যুদ্ধ আসলে কোনো বড় যুদ্ধের রূপ নেই কিনা, সেটি সেই ধরনের মানে প্রশ্ন সেনাবাহিনীর তরফ থাকতেই থেকে পারে। এখন মূলত প্যারামিলিটারি ফোর্সকে নির্মূল করাটাই মানে সেনাবাহিনীর তরফ থেকে এরকম ঘোষণা এসেছে। হ্যাঁ, এরকম ঘোষণা এসেছে এবং তারা সেরকম প্রস্তুতি নিচ্ছেন, তারা যুদ্ধবিরতির দিকে আগাচ্ছেন না। এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী যিনি, তিনি সরাসরি টেলিভিশনের পর্দায় এসে তিনি বলেছেন যে আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাব সেটি আসলে প্রত্যাখ্যান করছি। তবে সুদানে যেটি ঘটে গেল এটি আসলে ভয়াবহ একটি বিষয় এবং এই ভয়াবহতা আসলে আরো বেশি দীর্ঘায়িত না হোক এবং সুদানে শান্তি ফিরে আসুক, এটাই আসলে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে বিশ্বের আলোচিত বিষয়গুলি নিয়ে শুনেছেন আপনারা। এবং আগামী সপ্তাহে আমরা বিশ্বের আলোচিত অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।